সে আমার গোপন কিছু ভিডিও ধারণ করে ওই একদিনের ইন্টিমেসিতে, কারণ ওর উদ্দেশ্য ছিল আমাকে ট্র্যাপ করা। এনিহাউ সে আমাকে ট্র্যাপ করবে, কারণ এই ভিডিও একবার পাবলিক হয়ে গেলে পাবলিক হওয়া যেমন তেমন, যদি আমার হাজবেন্ডের হাতে একবার পড়ে যায়, এটাই সব থেকে বড় বিষয়। আমার সংসার না থাকুক, বাট আমার সম্মানটা থাকুক। বাহ, সুন্দর কথা বলছেন। সে ইন্টিমেট হতে চায় আমার সাথে, ওই টাইমটা বাদে আমি তার থেকে আর কোনো সময়টা অ্যাকচুয়ালি পেতাম না। বাট শুধু ইন্টিমেসি ছাড়া সে আপনার কাছে আসার চেষ্টা করতো না? না না না, সে তার জগৎ নিয়ে থাকতো, ওখানে ড্রিঙ্ক করতেছে, স্মোকিং করতেছে, যাকে মন চাচ্ছে তাকে নিয়ে অন্য রুমে চলে যাচ্ছে। মানে এই বিষয়গুলো দেখার পর এবং বেলাল্লাপন একসাথে বিশেষ করে ভারত বা মিডল ইস্টে বিভিন্ন জায়গাতে আমরা হচ্ছে মেয়ে সাপ্লাই দিই। এটা আমাদের একটা সিন্ডিকেট। তুমি চাইলে আমাদের সাথে এই বিজনেসে থাকতে পারো। মানে এরা এই যে দুবাইতে যে মেয়েরা পাচার হয়, ইন্ডিয়ায় পাচার হয়, এরা হচ্ছে সেই সার্কেলের অংশ। সে কি জানতো যে আপনি বিবাহিত? সে জানতো। এই ফোন এবং এই ফোনটা হচ্ছে আমার জীবনের সর্বনাশের মূল। কি হয়েছে আখি? আসলে আমার বিয়ে হয় 2 বছর আগে। প্রেমের বিয়ে না সেটেল ম্যারেজ? আমার বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। এখন বিয়ের প্রথম দিকে আমার হাজবেন্ড আমাকে ভালোই সময় দিত ইউজুয়ালি। পরবর্তীতে আস্তে আস্তে হতে পারে কোনো এক কারণে তার মধ্যে আমার মধ্যে একটা দূরত্ব আসতে শুরু করে। দূরত্বটা বলতে আমি চাইতাম, দিন শেষে তো আমি তার জন্য অপেক্ষা করতাম এবং আমি চাইতাম সে আমাকে সময় দিক। তো আমি অ্যাজ ইউজুয়াল অ্যাজ এ হাউসওয়াইফ আমার যত দায়িত্ব কর্তব্য ছিল আমি চেষ্টা করতাম, পারতাম কিনা আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করতাম ফুলফিল করার। আপনার হাজবেন্ড কি করতেন? আমার হাজবেন্ড একটা বেসরকারি কোম্পানিতে একটা ভালো অবস্থানে ছিলেন। বয়সের পার্থক্য কত আপনাদের? 5-6 বছর, বেশি না। উনি আপনারা দুজনেই পড়ালেখা করেছেন, শিক্ষিত? হ্যাঁ, আমরা দুজনেই এডুকেটেড। বাট আমি বিয়ের পরে আসলে জবটাকে আমি চুজ করিনি। আমার সবসময় ইচ্ছা ছিল যে আমি একজন ভালো গৃহিণী হব। থাকে, এক একজনের এক এক রকম ইচ্ছা থাকে। সো বাইরের জগৎ নিয়ে আসলে আমার অতটা কোনো ইন্টারেস্ট ছিল না কখনোই। এবং একটা সময় দেখতে পাই যে সে আমাকে সময় কম দিচ্ছে কোনো একটা কারণে, বাট কারণটা আমি জানি না কেন দিচ্ছে। আপনাদের মধ্যে কি সকল সম্পর্ক ঠিক ছিল? সম্পর্ক একটা পর্যায়ে এমন অবস্থানে চলে যায় যখন দেখা যাচ্ছে যে সে ইন্টিমেট হতে চায় আমার সাথে, ওই টাইমটা বাদে আমি তার থেকে আর কোনো সময়টা অ্যাকচুয়ালি পেতাম না। বাট শুধু ইন্টিমেসি ছাড়া সে আপনার কাছে আসার চেষ্টা করতো না? না না না, সে তার জগৎ নিয়ে থাকতো। আর আমি কখনো এটাও করতাম না যে তার প্রতি জোর জুলুম করা বা তর্ক করা বা ঝগড়া করা। আমি চেষ্টা করতাম ডিরেক্টলি ইনডিরেক্টলি বোঝাতে চেষ্টা করতাম। সে বাসায় এসে কি করতো? কথাবার্তা বলতো না মানে নাকি ফোন নিয়ে পড়ে থাকতো? অ্যাজ ইউজুয়াল বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে যখন তার কাছে বসতাম আমি, যে আমরা একটু কথা বলি বা একটু থাকে না, সারাদিন তো অনেক ঘটনায় ঘটে, তার সাথেও ঘটে আমার সাথেও ঘটে, যেহেতু আমি শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে থাকি। সো আমি তো তাকে কিছু শেয়ার করার একটু সুযোগ খুঁজতাম, বাট সেই সুযোগটা আসলে আমি পেতাম না। এবং বিয়ের শুরুতেই সে আমাকে একটা কথা বলেছিল, তোমার কোনো অভিযোগ থাকলে আমার বাবা মা চলতে পথে অনেক ভুল হয়, তোমারও হতে পারে, সো তুমি সেটা আমাকে শেয়ার করবা। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি কখনো তাদের সাথে মনোমালিন্যতা করিনি বা কখনো তর্কে যেতাম না। তাহলে আমার আশ্রয়টা দিন শেষে আমার হাজব্যান্ডের কাছে, বা আমার সাপোর্টিং সিস্টেম আমার হাজব্যান্ড। তাকে যখনই আমি কথাগুলো শেয়ার করতে যেতাম বা শুরু করব বা এমন একটা মুভমেন্ট নিতাম, আগে তো শুরু করতাম যে তার কি অবস্থা, সারাদিন কেমন গেল, এই বিষয়গুলো নিয়ে। তো তখন সে এমন একটা ভাব করতো যে সে সারাদিন অনেক কাজ করছে, অনেক করছে, এখন সে অনেক টায়ার্ড, সে এখন ঘুমাবে। ঠিক আছে, ইটস ওকে, ঘুমাও। বাট সে আসলে বেডে যাওয়ার পর ঘুমাতো না, সে ফোনে সময় কাটাতো। মানে ফোনে বলতে টেক্সটিংয়ে থাকতো বা ফেসবুক স্ক্রল করছে বা কোনো না কোনো কাজে সে আছে। মানে তার সারাদিনের সব সময়টাই হচ্ছে ফোনের মধ্যে। আচ্ছা। তো যাই হোক, আমিও ঘুমিয়ে যেতাম। আসলে আমি ছোটবেলা থেকে এমন, আমি কখনো কাউকে কোনো কিছু নিয়ে জোর জবরদস্তি করতে পছন্দ করি না, এবং আমিও তাকে কখনো জোর করিনি। বাট আমি তাকে বোঝাতে চাইতাম সে আমার ইমোশনটা বুঝুক, সেও আমার কাছে জানতে চাক দিন শেষে আসলে আমার সাথে কি হচ্ছে। আমারও তো অনেক সমস্যা থাকতে পারে, সুবিধা অসুবিধা থাকতে পারে। তো যাই হোক, এরকম চলতে থাকে। চলতে চলতে একটা সময় আমি মনে করি যে এভাবে আর কত, আমি আমার বাবা মায়ের কাছে অভিযোগ করি।
তো যখনই অভিযোগ করি তখন আমার বাবা মা আমাকে বোঝায় যে দেখো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আব্বা আম্মার ওনাদের সাথে মানে জামাইয়ের সাথে কথা বলে না, না নিয়ে ওনারা কখনো এটা নিয়ে কথা বলেনি, বাট ওনারা আমাকে বোঝাতো যে ঠিক হয়ে যাবে, ঠিক ধৈর্য হয়ে যাবে, ধরো। চেষ্টা করো, ধৈর্য ধরো। এটা ধরতে ধরতে আমার প্রায় 1.5 বছর পার হয়ে যায়। তো পার হয়ে যাওয়ার পর আমি চিন্তা করি যে আমার বেবি নেওয়া উচিত, অ্যাটলিস্ট সময়টা আমার কাটবে। রাইট। বাট তখন আমি তাকে এটা বলি যে আই থিঙ্ক আমাদের বেবি প্ল্যান করা উচিত। তো এটাও সে হচ্ছে এড়িয়ে যায়, বলো যে না এখন না, আমার পজিশনটা আর একটু ডেভেলপ হোক, খরচ খরচার অবস্থা তো তুমি জানোই। ঠিক আছে। তো একটা সময় আমি হচ্ছে কি করি, ফেসবুক তো অবশ্যই ইউজ করতাম, এখানে আসলে এটা অস্বীকার করার কিছু নাই, বাট ইনস্টাগ্রামটা আমার কখনো ছিল না, টিকটক ছিল না। তো আমি নিজে থেকে কি মনে হলো আমি আসলে জানি না, আমি টিকটকটা হচ্ছে ইনস্টল করলাম। করার পর তেমনভাবে আমি আইডি ক্রিয়েট করিনি, বা আমি কখনো টিকটক করি নাই, ইনফ্যাক্ট আমার কোনো টিকটক করা নাই। তো বিভিন্ন রকম আমি দেখতাম, কন্টেন্ট আপনি দেখতাম। টিকটক শুধু নামাইছেন কিন্তু নিজে টিকটক ভিডিও নিজে বানান না টিকটক আপনি? বানাইনি, কারণ আসলে কি আমার তো হচ্ছে পরিবার আছে, সমাজ আছে, ওভারঅল সবকিছু মিলে। তো একটা সময় টিকটক দেখতে দেখতে একটা ছেলে, ওর আইডিটা বেশি আসতো আমার সামনে এবং ওর কন্টেন্টগুলো ভালো ছিল। ছেলেটা বেশ স্মার্ট এবং সে আমার হাজবেন্ডের থেকে হয়তো 1-1.5 বছরের ছোট হবে। তো হঠাৎ করে একদিন আমার মনে হলো দেখি তাকে একটু নক করি, এটা আমারই মনে হলো। আমি তাকে নক করলাম, নক করার পর সে হচ্ছে আমার রিপ্লাই দিল, হাই হ্যালো, কথাবার্তা হলো। আমিও জানতে চাইলাম তার প্রফেশন কি। সে অ্যাকচুয়ালি তেমন কিছু করে না, সে টিকটক নিয়ে থাকে এবং তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, ভালো বলতে তার বাপের টাকা পয়সা আছে, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, আমি মাঝে মাঝে তার টিকটক দেখতাম, হাই হ্যালো, কেমন আছি বা কী অবস্থা, এগুলো কথাবার্তা বলতে বলতে কনভারসেশন শুরু হয় আর কি। কনভারসেশন শুরু হতে হতে তো আমারও হচ্ছে একটু মনোযোগটা ওইদিকে ঘুরে যায়। আমি আমার সব কাজ শেষ করে, আমার হাজব্যান্ড যদি আমাকে টাইম না দেয় বা না দিত, আমি ওর সাথে আর কি কথাবার্তা, হোয়াটসঅ্যাপ নাম্বার আদান প্রদান হয় আমাদের। আচ্ছা, ওখান মানে থেকে- টিকটক থেকে হোয়াটসঅ্যাপে চলে আসে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে। ওকে। তো আমি তখন দেখতাম যে হচ্ছে ওরা বিভিন্ন গেট টুগেদার করে। মানে ওই যে বিভিন্ন সব টিকটকাররা এক হয়ে যে মিলন মেলা টাইপের করে। কিন্তু আমি আসলে এই জগৎ সম্পর্কে এতটা অবগত ছিলাম না, যেহেতু আমি পড়াশোনা করেছি, মধ্যবিত্ত পরিবারের মেয়ে, পরবর্তীতে আমি সংসারে ইনভলভ হয়ে যাই। সো এর বাইরে আসলে আমার কোনো জগৎ ছিল না। তো একদিন সে আমাকে বললো যে আমাদের একটা গেট টুগেদার আছে, তুমি চাইলে আসতে পারো। গাজীপুরের কোনো একটা রিসোর্টে, আমি আসলে নাম বলতে পারবো না, সেখানে আমাকে ইনভাইট করা হয়। তো 20 থেকে 25 জন তারা, ছেলে মেয়ে সব মিলিয়ে। সো আমি মনে করেছি নর্মালি যে আমার হাজব্যান্ডের সঙ্গে আমি কয়েকবার গেট টুগেদারে গিয়েছি তাদের অফিসিয়াল, আমি মনে করেছি হয়তো এরকম কর্পোরেট কোনো কিছু হবে। সো আমি সেখানে যাই। ইনফ্যাক্ট সে কিন্তু কখনো আমাকে এটা বলেনি আমার সাথে প্রেম করো, বা আমিও বলিনি প্রেম করো, জাস্ট এ ফ্রেন্ড, আমার ক্লাসমেটরা যেরকম সেরকম। বাট সে যে ভেতরে ভেতরে এতটা ধুরন্ধর, এটা বুঝতে আমার একটু সময় লেগেছে। আসলে মানুষকে তো তার সাথে না মিশলে, না চললে আসলে বোঝা যায় না, সময়ের সাথে সাথে বোঝা যায়। তো ঠিক আছে, আমি সেখানে যাই, বাট গিয়ে আমি সেখানে খুব অবাক হই। সেখানটা আপনি যে গেলেন, একা একা গেলেন? হ্যাঁ, একা বলতে হচ্ছে আমি আমার এক বান্ধবীর সঙ্গে গিয়েছিলাম। আমি ওকে বলেছিলাম যে আসলে, তো আমি ওকে পুরোটা ডিটেলস বলি যে, আর ওর সাথে আমি আমার কথাগুলো শেয়ারও করতাম, আমার হাজবেন্ডের বিষয়গুলো। ও আমার কলেজ ফ্রেন্ড ছিল। তো বলে যে ঠিক আছে চল যাই, তোরও মন ভালো হবে, দেখে আসি, কারণ সে তো তোর সাথে আর প্রেম করতে চায় না, বা আজে বাজে কোনো ইঙ্গিত তোকে কখনো দেয়নি। তো ঠিক আছে, আমরা সেখানে যাই। যাওয়ার পর মানে ওই জায়গাটা টোটালি ডিফারেন্ট। আমি যেটা ভেবেছিলাম তার উল্টা। উল্টা বলতে, ছেলে মেয়ে যারা এসেছে তারা খুবই রাফ, এবং হচ্ছে ওখানে ড্রিঙ্ক করতেছে, স্মোকিং করতেছে, তারপর হচ্ছে বিভিন্ন বিষয়গুলো নিয়ে, যাকে মন চাচ্ছে তাকে নিয়ে অন্য রুমে চলে যাচ্ছে। মানে এই বিষয়গুলো দেখার পর নেশা এবং বেলাল্লাপন একসাথে। এবং ওখানে হচ্ছে আসলে কেউ বাধা দেওয়ার নাই, এবং ওরা খুবই বেপরোয়া। আর আমি জানি না আসলে ওদের গার্ডিয়ান আদৌ আছে কি নাই, এটাও অ্যাকচুয়ালি আমার জানা নাই। তো যাই হোক, আমি কোনো মতে ওখান থেকে শেষ করে আমি বের হয়ে আসি। তো ওরা কি আপনার সঙ্গে জোর করেছিল, বা ওরা জোর করেছিল বলতে আমাকে ড্রিঙ্ক করার জন্য অনেক জোর করেছিল এবং স্মোকিং করার জন্য। ওকে।
পরবর্তীতে ওর যারা মানে ওইখানে আরো তো ছেলে মেয়ে সবাই ছিল, মেয়েদেরকে দিয়ে আমাকে জোর করিয়েছিল করার জন্য। মেয়েদেরকে দিয়ে আচ্ছা। এবং হচ্ছে আমাকে একটা প্রস্তাব দেওয়া হয় ওই সময়, আমি যার সাথে পরিচয় হয়েছিল বা যার ইনভাইটেশনে আমি ওখানে গিয়েছিলাম, সে আমাকে বলে যে দেখো আমরা এখানে যা কিছু করি বা কন্টেন্ট ক্রিয়েশন করি এগুলো হচ্ছে আমাদের একটা সাইনবোর্ড, এগুলো জাস্ট একটা সাইনবোর্ড আমাদের। আমরা হচ্ছে বিশেষ করে ভারত বা মিডল ইস্টে বিভিন্ন জায়গাতে আমরা হচ্ছে মেয়ে সাপ্লাই দিই, এটা আমাদের একটা সিন্ডিকেট, তুমি চাইলে আমাদের সাথে এই বিজনেসে থাকতে পারো। মানে এরা এই যে দুবাইতে যে মেয়েরা পাচার হয়, ইন্ডিয়ায় পাচার হয়, এরা হচ্ছে সেই সার্কেলের অংশ? হ্যাঁ, এরা সেই সার্কেলের অংশ এবং তারা এটা দাবি করে এই যে টিকটক হাবিজাবি এটা হচ্ছে তাদের একটা সাইনবোর্ড এবং এটা থেকে মেয়েরা অ্যাট্রাকশন হয়ে তাদের দিকে আসে, যে তারা সেলিব্রিটি, এত মিলিয়ন ভিউ আছে তাদের বা এত ফলোয়ার্স আছে, এটাই হচ্ছে তাদের মূল অ্যাট্রাকশন করার যে হাতিয়ার। মানে এই করে আনবে, তারপরে হচ্ছে তাকে দিয়ে ছলে বলে কৌশলে সীমানা পার করে দেবে। হ্যাঁ হ্যাঁ। তো আমি এটা শুনে আসলে আপনাকে প্রস্তাব দিল কি এজেন্ট হওয়ার জন্য, যে তুমি মানুষ এনে দাও? হওয়ার জন্য, আমাকে সাপ্লায়ার এজেন্ট হওয়ার জন্য। বাপরে। তো যাই হোক, আমি তো আসলে ওখানে যখন যাই তখন তো শুরুটা তো ভালো ছিল, যখন এন্ট্রিটা দেখতেছি সবাই কেউ খাচ্ছে, কেউ কথা বলতেছে, গল্প করতেছে, তো আমি ওদের সাথে কয়েকটা সেলফি তুলি। ওকে, ঠিক আছে। নর্মালি এখন আমরা কি করি, কোথাও গেলে আমরা সেলফি তুলি কারোর সাথে, সো যেহেতু তার এত লাখ ফলোয়ার্স আছে, স্বাভাবিক আমি তার সাথে একটা সেলফি তুলেছি। তো ওই সেলফিগুলাকে সে হচ্ছে এক পর্যায়ে হাতিয়ার হিসেবে আমার এগেনস্টে ইউজ করার চেষ্টা করে। আমি যখনই না করি, আমি ওকে বলি যে আমাকে একটু সময় দাও, আমি চিন্তা ভাবনা করি, কারণ আমার তো ওখান থেকে বের হয়ে আসতে হবে। আমি আর আমার বান্ধবী দুজন আছি ওখানে, সো আমাদের ব্যাকআপ আসলে কেউ নাই। আর ওখানে যদি আমরা বেশি অ্যাগ্রেসিভ হই বা প্রতিবাদ করতে যাই, আসলে ওখানে আমাদের ব্যাকআপই নাই। আমাদেরকে যদি জোর জবরদস্তি করে একটা ক্ষতি করতো তারা, আমাদের তো আসলে কিছু করার ছিল না। ওখান থেকে বেঁচে ফিরলেন কেমনে তাহলে? আমি হচ্ছে খুব সফটলি ওটা হ্যান্ডেল করি, খুব মাথা ঠান্ডা রেখে, যে দেখো আমাকে একটু সময় দাও, অবশ্যই আমি তোমার সাথে বিজনেস করবো, আমাকে একটু চিন্তা ভাবনা করার সময় দাও। যেহেতু আমারও তো ফ্যামিলি আছে, সব কিছুর বাইরে গিয়ে আমাকে এটা করতে হবে, এবং আমার ফ্যামিলি তো আসলে পশ না বা হাই ক্লাস না, বাট আমি হচ্ছে টাকা ইনকাম করতে চাই, আমি তোমার সঙ্গে থাকবো, এভাবে তাকে আশ্বস্ত করে আমি ওখান থেকে বের হয়ে আসি। আসার পর 2 দিন আমি তার সাথে আর কোনো যোগাযোগ করিনি। পরবর্তীতে সে হচ্ছে বুঝতে পারে যে আমি বিষয়টা নেগেটিভলি নিয়েছি, বা আমি ওখান থেকে বের হয়ে আসতে চাচ্ছি, বা হয়তো যোগাযোগ রাখবো না, এবং আমি মনে মনে নিজের উপর খুব ঘেন্না হচ্ছিল যে আসলে আমি কি করলাম। ছিলাম একটা পর্যায়ে ছিলাম, বাট মানে আমি কোথায় গেলাম আসলে আমি মেনে নিতে পারছিলাম না বিষয়গুলো। তো যাই হোক, পরবর্তীতে সে আমাকে ফোন দেয়, বাট আমি ফোন রেসপন্স করি না, আমি তাকে ব্লক করে দিই এবং অন্য নাম্বার দিয়ে সে আমাকে ট্রাই করা শুরু করে। পরবর্তীতে আমি রেসপন্স করি এবং আমার কাছে ক্ষমা চায়, যে দেখো আসলে সবার জীবনেই তো ভুল ত্রুটি অনেক কিছুই থাকে, আমি হয়তো লাইফে সঠিক ডিরেকশন পাইনি। তো যাই হোক, আমার কাছে মনে হলো তুমি ভালো একটা মেয়ে। আমাকে হচ্ছে ম্যানিপুলেট করা শুরু করে, সে কনভিন্স করা শুরু করে যে আমি ভালো হতে চাই, এই সেই নানান রকম কথাবার্তা সে আমাকে বলা শুরু করে। তো আমিও বোকার মতো কনভিন্স হয়ে যাই, মনে করি যে না, একটা মানুষ যদি ভালো হতে চায় তো কেন নয়। তো সে হচ্ছে আমাকে প্রেমের প্রস্তাব দেয় সরাসরি, যে আমি তোমার সংস্পর্শে থেকে আমি ভালো হতে চাই, তুমি আমাকে সময় দাও। সে কি জানতো যে আপনি বিবাহিত? সে জানতো। ওকে, কিন্তু তার সংসার আছে কি নাই এগুলো কি আপনি জানতেন? না, এগুলো আমি জানতাম না, এটা আমি পরে বুঝতে পারি। তারপর এটা আমি পরে বুঝতে পারি, শুধু সংসার না, তার বাচ্চা কাচ্চাও আছে। বাট আসলে পর্দা জগৎ এমন একটা জগৎ, এখানে আসলে আমরা পর্দায় যতটুকু দেখি এটাই, বাট এর আড়ালে কি আছে আসলে আমরা আসলে বুঝতে পারি না। তো এরপরে আস্তে আস্তে আমি মনে করি যে ঠিক আছে, আমার হাজবেন্ডও যেহেতু আমাকে সময় দিচ্ছে না, তো আমি প্রেম করি, বিয়েতে না যাই, প্রেম করি, কারণ আমার হাজবেন্ড তো হচ্ছে টোটালি আমাকে টাইম দেয় না, টোটালি টাইম দেয় না। এর মধ্যেও কি হাজবেন্ডের বদল হয় নাই? মানুষের না না, চেঞ্জ হয়নি, একই রকম। আমি কেন জানি না সে এমন হয়ে যায়। তো যাই হোক, তো একটা সময় আস্তে আস্তে এরকম 4-5 মাস কেটে যায়, তো সে তেমন একটা মানে টিকটক আর করে না, কন্টেন্ট করে না, মেবি এটা আমাকে দেখানোর জন্য। ওকে, সে নতুন নতুন কন্টেন্টগুলো আর ডাউনলোড করে না, আপলোড করে না। তো পরবর্তীতে আমি মনে করি যে হ্যাঁ, সে হয়তো ভালো হচ্ছে। আপনাদের, সরি মাফ করবেন এইভাবে জিজ্ঞেস করছি, আপনাদের মধ্যে কি সম্পর্ক অনেক গভীর হয়েছিল? গভীর বলতে
আমরা একবার ইন্টিমেট হয়ে গেছিলাম। আসলে ওভারঅল মানুষ তো, তাই না? তো যার প্রতি আমার, যে আমাকে টোটাল টাইমটা আমাকে দিচ্ছে, তার ম্যাক্সিমাম 24 ঘন্টার টাইমটা সে আমাকে দিচ্ছে, এবং আমি দেখছি যে না, সে ধীরে ধীরে হচ্ছে ভালোর পথে ফিরে আসছে। বাট এটা আমাকে দেখানো হচ্ছে, সে কি আপনার বাসায় এসেছিল না আপনাকে নিয়ে গিয়েছিল? তার এক ফ্রেন্ডের বাসায় আমরা গিয়েছিলাম। ওকে। তো ওই যে ঘটনাটা গাজীপুরের প্রায় 5 থেকে 6 মাস পরে আমাদের মধ্যে অ্যাকচুয়ালি ইন্টিমেসিটা হয়ে যায় হঠাৎ করে। তো মানুষ তো ভুলের বাইরে না, অবশ্যই সে ভুলের মধ্যে। তো আমি ওই ভুলটাও করে ফেলি, বাট সে যে হচ্ছে আমাকে এজেন্ট করার জন্য এভাবে আমাকে ব্যবহার করবে আমি তো আসলে বুঝতে পারিনি, এবং সে আমার গোপন কিছু ভিডিও ধারণ করে ওই একদিনের ইন্টিমেসিতে। কারণ ওর উদ্দেশ্য ছিল আমাকে ট্র্যাপ করা, ব্ল্যাকমেল করার জন্য। এনিহাউ সে আমাকে ট্র্যাপ করবে। যাই হোক, 1 সপ্তাহ পরে, আমাদের ইন্টিমেসির 1 সপ্তাহ পরে, সে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে আর কি, নট কলে, মানে সিম কলে, সে হচ্ছে সরাসরি হোয়াটসঅ্যাপে আমাকে ফোন দেয়, দিয়ে বলে যে হয় তুমি এজেন্ট হবা, অথবা তোমার এই ভিডিওগুলো আমি কোথায় কি করতে পারি, সেটা হতে পারে তোমার শ্বশুরবাড়ি, হতে পারে তোমার হাজব্যান্ড। ইনফ্যাক্ট হচ্ছে আমার ফোনের পাসওয়ার্ডও জানতো। আমরা একদিন একটা রেস্টুরেন্টে বসেছিলাম, তো পাশাপাশি বসেছিলাম। তো আমি একটা টেক্সট করবো আমার হাজব্যান্ডকে, ওই টাইমে আমি আর কি, মানে আমার ফিঙ্গারপ্রিন্টটা কাজ করছিল না, তো আমি হচ্ছে প্যাটার্ন দিয়ে ওটা আনলক করি। সো ও হচ্ছে আমার হাজব্যান্ডের নাম্বারটা তখন দেখে নেয় যে আমি হচ্ছে আমার হাজব্যান্ডকে টেক্সট করতেছি এই টাইমটাতে। ও হচ্ছে, এবং ইনফ্যাক্ট অত্যন্ত হচ্ছে ব্রেনি, অত্যন্ত ব্রেনি। আসলে ব্রেনি না হলে তো এই ধরনের কাজ করা যায় না, মানুষকে এইভাবে অন্ধকারে রাখা যায় না। তো বলে যে তোমার হাজব্যান্ডের নাম্বার আমার কাছে আছে, আমি ওখান থেকে নিয়েছি বা আমি দেখেছিলাম, তুমি যদি হচ্ছে আমার প্রস্তাবে রাজি না হও, আমার অনেক টাকার দরকার, আমার লাইফে প্রচুর টাকার দরকার, সো তোমার মাধ্যমে যদি আমি 2টা মেয়ে নিতে পারি আমি অনেক টাকা পাবো। এই ধরনের কথাবার্তাও আর কি আমাকে বলে, হুমকি ধামকি দেয়। তো এটা নিয়ে আসলে আমি খুব ভেঙে পড়ি, এবং আমি খোঁজ লাগাতে শুরু করি বলতে, ওর আইডিতে তো যেহেতু হোয়াটসঅ্যাপ আমাদের আদান প্রদান হয়েছে, অবশ্যই ফেসবুক আইডি আদান প্রদান হয়েছে, এবং একটা ছেলে দেখতাম ওর প্রত্যেকটা পোস্টে হচ্ছে ওকে অনেক এনকারেজ করতো, অনেক হচ্ছে ওকে করতো, ওর প্রত্যেকটা পোস্টে কমেন্ট করতো ভালো ভালো। তো আমি দেখলাম যে ম্যাক্সিমাম পোস্টগুলোতে এই ছেলেটাও হচ্ছে ওকে করে, সাহস যোগায় বা ভালো ভালো কমেন্ট করে। তো ওই ছেলেকে আমি পার্সোনালি অন্য একটা আইডি দিয়ে নক দিলাম, একটা ফেক আইডি ওপেন করে ওটা থেকে আমি নক দিলাম। নক দেওয়ার পর ওর সম্পর্কে জানার জন্য, আসলে এই হুমকি ধামকিগুলো পাওয়ার পরে, যে অ্যাকচুয়ালি ওর লাইফটা কেমন, বা আমি তো আসলে জানি না যে ওর বউ ছেলে মেয়ে আছে কিনা, বা ওর বাবা মা কেমন। তো আমি ওর সম্পর্কে একটু খোঁজ খবর নেওয়ার জন্যে আমি যখন ওর ফ্রেন্ডকে হচ্ছে নক দিলাম, হাই হ্যালো কথাবার্তা এই সেই, তখন আমি একটু অন্যভাবে কথা বললাম যে আপনার ফ্রেন্ডকে তো আমার অনেক ভালো লাগে এই সেই, আমি আপনার ফ্রেন্ডের সাথে প্রেম করতে চাই। তখন বলছে আপনি যে প্রেম করবেন, আপনি কি জানেন ওর বউ ছেলে মেয়ে আছে? মানে যাই হোক, আমি এগুলো নিয়ে আসলে আমার বান্ধবী ব্যতীত আমি কারোর সাথে শেয়ার করতে পারিনি। আর ওই টাইমে যদি আমার বান্ধবীর সাথে আমার কোনো কানেক্টিভিটি না থাকতো, আমি হয়তো সঠিক ডিরেকশনটা আসলে পেতাম না, বা কোনো না কোনো কারণে আমি হয়তো তাকে বিয়ে করে ফেলতাম, ফেসে যেতাম, কিছু না কিছু হতো। তো ফাইনালি এই জায়গাটা থেকে আপনি ট্র্যাপ থেকে উঠলেন কেমনে? আচ্ছা, যখন জানতে পারলাম বউ বাচ্চা আছে, আমি আমার বান্ধবীর সাথে শেয়ার করলাম, হুমকি ধামকিগুলোও শেয়ার করলাম, যে দেখ এই ব্যাপার, এখন আমি কি করতে পারি ভাই, আমার তো মরা ছাড়া আর কোনো পথ নাই। কারণ এই ভিডিও একবার পাবলিক হয়ে গেলে, পাবলিক হওয়া যেমন তেমন, যদি আমার হাজবেন্ডের হাতে একবার পড়ে যায়, এটাই সব থেকে বড় বিষয়। সো আমার সংসার না থাকুক, বাট আমার সম্মানটা থাকুক। বাহ, সুন্দর কথা বলছেন। আমার বাবা মা বা আমার নিজের সমাজের একটা সম্মান আছে, আমার ভাই বোন আছে। তো সব কিছু মিলে আমার বান্ধবী আমাকে অনেক সাহস যোগায় যে দেখ এসব কোনো ব্যাপার না, বাংলাদেশে অনেক আইন আছে যেগুলোতে যারা হচ্ছে এরকম হুমকি ধামকি দেয়, ব্ল্যাকমেইল করে, তাদের জন্য অনেক ভালো ভালো হচ্ছে তুই প্রশাসনিক সাপোর্ট পাবি। সেই ক্ষেত্রে তো পুলিশ অনেক অ্যাক্টিভ এই জায়গাতে। হ্যাঁ, তোর তথ্যগুলো গোপন রাখা হবে। ইনফ্যাক্ট আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে সাইবার ক্রাইম, যেটাকে আমরা বলে থাকি সাইবার ক্রাইমে। পরবর্তীতে আমি হচ্ছে ওর এগেনস্টে
ও যখন আমাকে হচ্ছে বিভিন্ন রকম হুমকি ধামকি দিতে শুরু করে, ওইগুলা হচ্ছে আমি অন্য একটা ফোন দিয়ে আমি রেকর্ড করে রাখতাম। অন্য একটা ফোন দিয়ে আমি রেকর্ড করে রাখতাম যে যদি কাউকে আমার বলতে হয় বা আমি যদি করি, প্রমাণটা যেন অ্যাটলিস্ট থাকে যেখানে আমার কোনো দোষ ছিল না, কারণ আমি তো আসলে কোনো রাস্তা পাচ্ছিলাম না সুইসাইড করা ছাড়া। তো যাই হোক, আমি আমার বান্ধবীর সাথে শেয়ার করার পর ও আমাকে হচ্ছে আমাদের ওখানকারই একটা থানাতে নিয়ে যায়। ওখানকার যিনি হচ্ছে এসআই, তার সঙ্গে আমি কথা বলি, সব কিছু বিস্তারিত বলি। পরবর্তীতে হচ্ছে উনি আমাকে বলে যে হ্যাঁ, আমাদেরকে আরেকটু হেল্প করতে হবে ওকে ধরে দেওয়ার জন্য। আপনি ওকে কফির দাওয়াত দেন, আপনি দেখা করেন, আমরা আশেপাশে থাকবো। ওকে। ওর নামে আমি একটা জিডি করি, যা যা ওরা প্রসেস বলে আমি সেভাবে সব কিছু করি। করার পর ও আসে এবং ওকে ওখানে ধরে। আসলে এই যে টিকটক, লাইকি, হাবি জাবি, মানে এই জগৎটা যে কি খারাপ। আর বাংলাদেশ থেকে প্রতিনিয়ত এইভাবে ভালো ভালো পরিবারের মেয়েগুলোকে টাকার লোভ দেখিয়ে বাইরে এরা পাচার করে দেয়। আসলে আমার তো টাকার প্রতি কোনো অ্যাট্রাকশন ছিল না। আমার অ্যাট্রাকশন ছিল যে আমার লাইফ পার্টনার আমাকে একটু সময় দিক, বা সে আমার প্রেমিক। আমি হয়তো তাকে বিয়েও করে ফেলতে পারতাম একটা পর্যায়ে গিয়ে, আমি যদি এত কিছু সামনে না আসতো। সো আমার আপনাকে বেচেও দিতে পারতো। হ্যাঁ, নিঃসন্দেহে সেল করে দিতে পারতো। হ্যাঁ, সুতরাং টাকার প্রতি আসলে আমার অ্যাট্রাকশন ছিল না, তাই আমি এই অবস্থানে চলে গেছি। বাট যাদের টাকার প্রতি অ্যাট্রাকশন আছে, যেসব মেয়েদের, ভালো ভালো পরিবারের মেয়েদের, তারা আসলে কোন পর্যন্ত যেতে পারে তাদের লাইফটা। এবং এই যে টিকটকের যে কন্টেন্ট ক্রিয়েশন, এরা সম্পূর্ণ একটা চক্র। এরা এদের এই কন্টেন্ট ক্রিয়েশন ক্যারিয়ারকে সাইনবোর্ড করে এর আড়ালে অনেক ইলিগাল কাজ করে। দুবাই সহ ভারত এবং মিডল ইস্টের যত কান্ট্রিগুলো আছে, বাংলাদেশের মেয়েদেরকে দেখতে পাওয়া যায়, ইয়াং মেয়েদেরকে সব নাচের ক্লাবে, মদের ক্লাবে বিক্রি করে করে দিয়ে আসে এখান থেকে। সো আল্লাহর অশেষ রহমত, আমি হচ্ছে ওখান থেকে বেঁচে ফিরে আসতে পারছি। বাট সবার তো আসলে লাকটা ফেভার করে না, রাইট? সুতরাং আমাদের সচেতন থাকা উচিত এসব বিষয়ে। যারা দেখতেছে যে সব বোনেরা, তাদের জন্য যদি কিছু বলেন। তাদের জন্য আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটা কথাই বলার আছে, ভাই যাই করো, কোনো কিছুর প্রতি লোভ আসা যাবে না। আমার লোভটা কিসের প্রতি ছিল, যে আমার পার্টনার আমাকে সময় দিক বা ভালো সময় কাটায় বা একটু রোম্যান্টিক হোক, এই জিনিসগুলোর প্রতি আমার লোভ ছিল। সো এই লোভের ফাঁদে পড়ে কিন্তু আমি একটা পর্যায়ে আমার লাইফটা শেষ হতে হতে আমি বেঁচে আসছি। সো সবার যে এই লোভটা থাকবে এটা কথা না, অনেকের টাকার লোভ থাকে, ক্যারিয়ারের লোভ থাকে ইনফ্যাক্ট। সো লোভে পড়া যাবে না, লোভে পড়া যাবে না। যার যার অবস্থান থেকে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে হবে এবং ফেয়ারলি স্ট্রাগল করতে হবে। এবং আপনি তো অনেক বড় বাচ্চা বেঁচে আসেন, হইতে পারতো আপনাকে বিক্রি করে দিয়েছে, হইতে পারতো আপনাকে কোনোভাবে আরো বড় ট্র্যাপে ফেলতে পারতো। এবং লাকিলি আমার বান্ধবীর জন্য আমি এটা থেকে বের হয়ে আসছি। সো জীবনে না অনেক মানুষ থাকার প্রয়োজন নেই, মানুষের মতো মানুষ থাকলে এক দুজনই যথেষ্ট। এবং এই যে আমাদের হাতে ফোন থাকে, এই ফোনটা আসলে আমাদের লাইফটাকে ধ্বংসও করতে পারে, আবার গড়েও দিতে পারে। এটা নির্ভর করে আমি কিভাবে ব্যবহার করছি। সো আপনি কিভাবে ব্যবহার করছেন এটা আপনাকে বুঝতে হবে, আপনাকে ভাবতে হবে। জীবনটা অনেক সুন্দর এবং সবাইকে নিয়ে সুন্দরভাবে বাঁচতে হবে। একজন তো উঠে এসেছেন, বেঁচে গেছেন একদম মৃত্যুর হাত থেকে, বলা যেতে পারে সর্বোচ্চ অপমান। তার ফিনান্স ক্ষতি হতে পারতো, তার লাইফ ক্ষতি হতে পারতো, তার হোম শেষ হয়ে যেতে পারতো, সব কিছু থেকে তিনি বেঁচে এসেছেন। এবার দায়িত্ব আপনার, আপনি সচেতন হন, ভিডিওটা শেয়ার করেন যেন মানুষ দেখে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা চেষ্টা করি ইতিবাচকতা ছড়াতে, আমরা চেষ্টা করি আপনাকে ফিনান্সিয়ালি, মেন্টালি ভালো রাখবার জন্য, যেন আপনি মাথা উঁচু করে বাঁচতে পারেন। আল্লাহ আপনার সহায় হোক। আসসালামু আলাইকুম।